একটা মডার্ন হিস্ট্রি তোমাদের একটা টপিক করাবো। গতকাল যে অবধি করিয়েছিলাম তারপর থেকে এই মডার্ন হিস্ট্রি টপিকটা হবে। থ্যাংক ইউ বিশ্ববন্ধু। আচ্ছা, তো মডার্ন হিস্ট্রির আগের দিনকে যে টপিকটা যেটা হয়েছিল, আচ্ছা এই টপিকগুলো কিন্তু তোমরা যে রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাচ্ছ প্রত্যেকে কিন্তু টপিকগুলোকে নোট ডাউন করবে। হ্যাঁ, নোট ডাউন না করলে তোমরা বুঝতে পারবে না যে আগের দিন কত অবধি পড়ানো হয়েছিল, তারপর থেকে আমরা কত দূর পড়াচ্ছি। দেখো, একটা ধারাবাহিকতা বজায় রাখে। আমি চাইছি যে এবারে যে ক্লাসগুলো হচ্ছে না, যতগুলো জিকে ক্লাস করব, সেই ক্লাসগুলোর মধ্যে একটা ধারাবাহিকতা বজায় রাখবে। হুম হুম তো আমার ভয়েস ওভার শোনা যাচ্ছে? ভয়েস ওভার শোনা যাচ্ছে? ঠিক আছে। আর মানে একটা আমি যেটা বললাম, আর এই স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? ওকে। আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে ক্লাসগুলো যেগুলো হচ্ছে, সেই ক্লাসগুলোর মধ্যে কিন্তু একটা ধারাবাহিকতা বজায় রাখো, একটা কন্টিনিউটি বজায় রাখো, একটা ধারাবাহিকতা বজায় রাখো। ধারাবাহিকতা বজায় না রাখলে কিন্তু এইগুলো হবে না। আচ্ছা, তোমাদের আগে বলো তো, এইরকম ভাবে যে ক্লাসগুলো করাচ্ছি পরপর, এগুলো কি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে, বা তোমাদের কিছু কি বলার আছে? আগে বলো তো, যেরকম হচ্ছে কি সেটা ঠিক হচ্ছে? তোমরা কি ক্লাসে মজা পাচ্ছ, না এই ক্লাসটা বাজে লাগছে, কিরকম তোমাকে পরিষ্কার করে বলো তো, সবাইকে একটু বলো নিজের। হুম, ঠিক আছে, ওকে। ঠিক আছে, এবারে আমি তোমাদের ক্লাস করাচ্ছি। দেখো, আমি একদম চ্যাপ্টার ওয়াইজ পড়ানো তোমাদের চেষ্টা করছি, কারণ এখনকার যে জিনিসগুলো হয়ে গেছে, তুমি যদি চ্যাপ্টার ওয়াইজটা না করো তাহলে কিন্তু জিনিসটা একটুখানি নোটসগুলো তোমাদের যে রেকর্ডিং ক্লাসটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, যেগুলোতে ধরো কিছু কিছু নোট, যেমন আজকে একটা পিডিএফ আছে, আজকে একটা পিডিএফটা তোমাদের গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। আর যেগুলো যেগুলো তোমাদের নোটসটা, যেগুলো তোমাদের মানে হোয়াইট বোর্ডে হয়তো পড়াই, হয়তো আমাদের কাছে পিডিএফ নেই, সেইগুলোকে কি করবে, রেকর্ডিং ক্লাসটা তোমাদের দিয়ে দেওয়া হয় গ্রুপে। ওই রেকর্ডিং ক্লাসটা পজ করে করে শুনে শুনে নোটসটা বানাবে। একটু খাটতে হবে বাবু। হ্যাঁ, আমরা তো একটা চাকরি পেতে চলেছি না, তো চাকরি পেতে চলতে গেলে কি করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। হ্যাঁ, এখানে পরিশ্রমেরই কাজ, যত তুমি পরিশ্রম করতে পারবে তত তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে। আমি কারেক্ট? ঠিক আছে দেবদাস, বুঝতে পেরেছো? হুম, ঠিক আছে। তবে চ্যাপ্টার ওয়াইজই করানোর চেষ্টা করছি। যদি কারো কিছু বলার থাকে, ক্লাসের ধরনটাকে চেঞ্জ করতে হবে, করতে হবে, সেরকম কিছু বলতে পারো। কারণ কথা হচ্ছে, আমি তো চ্যাপ্টার ওয়াইজটা করিয়ে দিচ্ছি যাতে করে কোনো টপিক না বাদ না থাকে। দেখো, এরপর আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্বন্ধে, আগের দিনকে তো তোমাদের ডাচটা সম্বন্ধে বলেছিলাম, আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে কি নামে পরিচিত ছিল? গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইনটু দি ইস্ট ইন্ডিজ। প্রথম রানী এলিজাবেথ 1600 সালের 31 ডিসেম্বর কোম্পানির রয়্যাল চার্টার অনুমোদন করেন। কবে করেন? একদম সালটা হচ্ছে কি, 1600 সাল। তারিখটা কত? 31 ডিসেম্বর। 1600 সালের 31 ডিসেম্বর কোম্পানি রয়্যাল চার্টার অনুমোদন করেন। তাহলে কবে কোম্পানি কবে রয়্যাল চার্টার অনুমোদন করেন? 1600 সালের 31 ডিসেম্বর। ঠিক আছে, রয়্যাল চার্টার অনুমোদন করেন। ওকে। কোম্পানির প্রথম গভর্নর কি ছিলেন? থমাস স্মিথ। এবং ওই বণিক গোষ্ঠী কি নামে পরিচিত ছিল? মার্চেন্ট অ্যাডভেঞ্চারার্স। আচ্ছা, আগের দিনের পড়াগুলো কিরকম মনে আছে দেখি, বলো তো। পর্তুগিজের প্রথম গভর্নর কে ছিলেন? বলো তো, পর্তুগিজের প্রথম গভর্নর কে ছিল? চটপট বলো তো। না, মনে নেই একদম। ফ্রান্সিসকো ডি অ্যালমিডা প্রথম গভর্নর ছিল। সেকেন্ড যে গভর্নর ছিল ফ্রান্সিসকো ডি আলবুকার্ক। তারপরে যে গভর্নরটা ছিল নিনো ডি কুনিহো। এরা তিনজন গভর্নর ছিল।
হুম, মনে রাখতে হবে, হ্যাঁ, ভুলে গেলে কিন্তু হবে না, বুঝতে পেরেছো? আচ্ছা আমাকে বলো তো, পর্তুগিজরা যখন মানে ভাস্কো ডা গামা যখন 1498 সালে কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছিল, কালিকটের কোন রাজা তাকে আশ্রয় দিয়েছিল? হুম, কালিকটের কোন রাজা তাকে আশ্রয় দিয়েছিল? জামরিন তাকে আশ্রয় দিয়েছিল। ইকুইভ্যালেন্টলি আমি এটাও বলেছিলাম, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল তখন কোন রাজা আশ্রয় দিয়েছিল? আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল তখন? ইয়েস, ওমভি, ভেরি গুড। এইভাবে রেসপন্স করবে, এইভাবে তোমাদের যদি এনার্জিটা থাকে না, আমি সত্যিকারে পড়াতে আমার নিজেরও ব্যক্তিগতভাবে খুব ইচ্ছা করে, ঠিক আছে? আমরা যদি সবাই যদি এরকম চাকরির জন্য অ্যাক্টিভ হই, তাহলে আমাদের নিজেদেরও পড়াতেও বেশ ভালো লাগে। আচ্ছা, এটা আমাকে বলো তো, যে যখন হুগলি থেকে পর্তুগিজদের কে বিতাড়িত করেছিল? হুগলি থেকে পর্তুগিজদের কে বিতাড়িত করেছিল? হুগলি থেকে পর্তুগিজদের কে বিতাড়িত করেছিল? বলো ইয়ার। হুগলি থেকে পর্তুগিজদের হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিল হচ্ছে শাহজাহান। কবে সেটা? 1631 সালে। 1631 সালে হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিল শাহজাহান। ওকে। আচ্ছা, এবারে বলো যে যখন আমাদের পর্তুগিজরা ভারতবর্ষে আসে, পর্তুগিজরা যখন ভারতবর্ষে আসে, এই পর্তুগিজরা যেটা, এবারে মেন টপিকে চলে আসে। প্রথম হচ্ছে ইংরেজরা যখন ভারতবর্ষে ঢুকেছিল, এখন দেখো, তখন এমনই ব্যাপারটা ছিল, আজকে যদি কোনো জার্মান কোম্পানি, ঠিক আছে, কোনো জার্মান কোম্পানি যদি ভারতে এসে ব্যবসা করতে চায়, তারা তো এমনি ব্যবসা করতে পারবে না। তার থেকে কাদের থেকে পারমিশন নিতে হবে? আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে পারমিশন নিতে হবে। ঠিক সেই রকমভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম এসেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম বাণিজ্য করতে চাইছিল, তখন কিন্তু কারোর থেকে একটা পারমিশন নেওয়া দরকার ছিল। কার থেকে পারমিশন নেওয়া দরকার ছিল? জাহাঙ্গীরের কাছ থেকে। তাহলে জাহাঙ্গীরের কাছ থেকে কবে পারমিশনটা নিয়েছিল? 1613 সালে। কে এসছিল? উইলিয়াম হকিন্স। অনেকবার পরীক্ষায় আসে যে উইলিয়াম হকিন্স কবে আমাদের ভারতে এসছিল, বা প্রথম উইলিয়াম হকিন্স কার দরবারে এসছিল, বা অনেক সময় সালটাও দিয়ে দেয় যে কত সালে এসছিল, 1613 সালে। তো 1613 সালে যখন উইলিয়াম হকিন্স আসে, একে কি করা হয়? 400টি মনোসব প্রদান করা হয়। হুম? এবং 1613 সালে সুরাটে, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমাদেরকে বলছি, 1613 সালে সুরাটে ব্রিটিশদের প্রথম বাণিজ্যিক কারখানা স্থাপিত হয়। তাহলে প্রথম বাণিজ্যিক কারখানাটা কোথায় স্থাপিত হয়? 1613 সালে কোথায় স্থাপিত হয়? সুরাটে। আচ্ছা, দুটো সাল তোমাদের মনে রাখতে হবে, একটা 1608, একটা 1613। ঠিক আছে? আচ্ছা, 1608 আর একটা হচ্ছে 1615, এই দুটো সাল মনে রাখতে হবে। 1613 আর একটা হচ্ছে 1615। 1613 সালে কি হয়েছিল? না উইলিয়াম হকিন্সকে পাঠিয়েছিল। 1615 সালে কি হয়েছিল? প্রথম জেমস জাহাঙ্গীরের দরবারে নিজের দূত স্যার টমাস রোকে পাঠায়। তাহলে থমাস রো কবে এসেছিল? 1615। আর 1613 সালে কি এসেছিল? উইলিয়াম হকিন্স। আর 1615 সালে কি এসেছিল? থমাস রো। ঠিক আছে? তো যখন দেখো, তাহলে প্রথম হ্যাঁ হ্যাঁ 1608টা নয়, অ্যাকচুয়ালি 1613 আর 1615টা মনে রাখবে, ঠিক আছে? হুম। 1613 সালে হচ্ছে তোমার প্রথম হচ্ছে উইলিয়াম হকিন্সকে এসেছিল, হ্যাঁ।
আর একটা হচ্ছে আচ্ছা 1 সেকেন্ড দাঁড়া, একটুখানি ওয়েট করো। এই যে 1613 সালটা এখানে দেয়া রয়েছে, এটা কতটা ঠিক দেয়া রয়েছে এইটাকে আমি একটুখানি চেক করে বলছি, একটুখানি ওয়েট করো। কারণ একটা জায়গায় আমি কিন্তু 1608টাও পড়েছিলাম, একটুখানি ওয়েট করে যাও। হুম। কারণ এখানে হয়তো সালটা মেবি হয়তো একটু ভুল দেয়া রয়েছে, ঠিক আছে? আমি একটুখানি তোমাদের দেখে বলছি। এইভাবে ট্র্যাক রেখে বলবে, তাহলে দেখবে খুব বলতেও সুবিধা হয়। সবাই তো মনে থাকে না কোন জায়গায় কি বলেছিলাম। আচ্ছা, দুটো সাল মনে রেখে দাও। আমি আবার একবার বলছি, একদম পুরো প্রথম থেকে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। শোনো, উইলিয়াম হকিন্স এসেছিল 1608 সালেই এসেছিল। তাহলে কবে উইলিয়াম হকিন্স এসেছিল? 1608 সালে। জাহাঙ্গীর তাকে মনসবটা কবে প্রদান করলো? 1613 সালে। 1613 সালে তাহলে প্রথম কোথায় বাণিজ্য কেন্দ্রটা স্থাপন করলো? সুরাটে। এরপরে হচ্ছে 1615 সালে কে এসেছিল? হ্যাঁ, টমাস রো। যখন টমাস রো এসেছিল তারপরে কোথায় কোম্পানি আর একটা এটা স্থাপন করলো? মছলিপত্তমে। সেটা কবে? 1616 সাল। তাহলে দেখো কি কি সাল হচ্ছে। প্রথম 1608, 1608-এ কি হলো? হকিন্স এলো। 1613 সালে কি হলো? জাহাঙ্গীর তাকে 400টি মনসবদার প্রদান করলো। সেই সময় কি হয়েছিল? প্রথম যেটা বাণিজ্য কেন্দ্রটা স্থাপন করা হলো, প্রথম সেটা বাণিজ্য কেন্দ্রটা স্থাপন করা হলো কোথায়? সেটা স্থাপন করা হলো সুরাটে স্থাপন করা হলো। তারপরে এর থেকে আরো 7 বছর পরে, তার মানে কি রয়েছে 1615 সালে। 1615 সালে কি এসেছিল? টমাস রো। থমাস রো এসেছিল, থমাস রো। এবং তারপরে আবার হচ্ছে 1616 সালে কি রয়েছে? মছলিপত্তমে আর একটা কারখানা স্থাপন করা। মাথা ঢুকলো? বল, এইবার ব্যাপারটা ক্লিয়ার হলো? কনফিউশনটা ক্লিয়ার হলো কি? কনফিউশনটা ক্লিয়ার হলো বলো? মনোদত্ত বলছে ইয়েস। বাকিরা একটু বলো। বিশ্ববন্ধু, দেবদাস, তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ, এই ব্যাপারটা একটুখানি গন্ডগোল হয়েছিল, আমি পুরো ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, নেক্সট দেখো। এবারে হচ্ছে 1639 সালে রাজা চন্দ্রগিরি কর্তৃক মাদ্রাজ প্রত্যাহার করা হয়। 1642 সালে ব্যাঙ্গালোরে কারখানা। 1644 সালে মাদ্রাজে সেন্ট জর্জ দুর্গ তৈরি করা হয়। 1642 সালে কোথায় করা হয়? 1642 সালে হচ্ছে ব্যাঙ্গালোরে একটা কারখানা করা হয়। আর 1644 সালে হচ্ছে মাদ্রাজে সেন্ট জর্জ দুর্গ তৈরি করা হয়। ঠিক আছে? আচ্ছা, এবারে এগুলো অতটা কিছু ইম্পর্টেন্ট কিছু নয়। এবারে এইখানে এসো। এটা আগের দিনকে বলেছিলাম যে আমাদের কবে কলকাতাটা স্থাপন করা হয়? 1690 সালে। কি করা হয়? জবচার্নক সুতানটিতে একটা কারখানা প্রত্যয়ন করে। এবার 1698 সালে সুতানটি, গোবিন্দপুর, কলকাতা, এই 3টে গ্রামকে নিয়ে হচ্ছে কলকাতা স্থাপন করা হয়। আচ্ছা, এবার আমাকে বলো তো, আগের বারই বলেছিলাম কলকাতা মেট্রো রেল কবে স্থাপন করা হলো? কলকাতা মেট্রো রেল কবে স্থাপন করা হয়েছিল বলো আগের দিন? ইয়েস, 1984। ভেরি গুড, 1984। আচ্ছা, এই 1984-এ আমি আগের সপ্তাহে বলেছিলাম আর কি ঘটনা ঘটেছিল? বলো বলো বলো, তোমার কথা একটু কেটে, হ্যাঁ কেটে যাচ্ছে বাবু, একটু কেটে যাচ্ছে, একটু বলো একবার। ইয়েস, ভেরি গুড। ভোপাল গ্যাস দুর্ঘটনা, ভোপাল গ্যাস দুর্ঘটনাটাও কিন্তু 1984-এ হয়েছে। ঠিক আছে? বুঝতে পেরেছো? এইভাবে একদম মনে রেখে দাও। দেখবে পরীক্ষার সময় যখন তোমাদের এইরকম কোনো পেপারস আসবে, তোমাদের কোনো চিন্তাই করতে হবে না। তোমরা ফট করে আনসারটা করে দিতে পারবে। এই যে এতবার করে এই যে পড়া হচ্ছে, রিভাইজ হচ্ছে, এটা দিয়ে যখন পরীক্ষা হলে যখন পেপারসটা আসবে, তখন দেখবে তোমাকে আর ভাবতে হবে না।
ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু তোমাকে ভাবতে হবে যে ও এই অপশনটা হবে না এই অপশনটা হবে, 60 হবে না 40, এরকম করে তোমাকে ভাবতে হবে। ঠিক আছে। আচ্ছা, সুতানটিতে পত্তন করা কারখানাকে 1700 সালেই ফোর্ট উইলিয়ামে পরিণত করা হয়। ওই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কবে সুতানটিতে হচ্ছে জবচান্ন কারখানাটা পত্তন করেন? 1698 সালে। আর 1698 সালে সুতানটি গোবিন্দপুর কলকাতা গ্রামগুলোকে নিয়ে অধিগ্রহণ করে ব্রিটিশরা। সুতানটিতে যে কারখানাটা পত্তন করা হয় সেইটাই 1700 সালে পড়ে। তার মানে কি, এই সুতানটিতে যে কারখানাটা করেছিল কে? 1690 সালে জবচার্ন, এইটাই কিন্তু পরবর্তীকালে 1700 সালে ফোর্ট উইলিয়ামে পরিণত করে। তাহলে ফোর্ট উইলিয়ামটা কবে স্থাপিত হয়েছিল যদি বলা হয়, তাহলে কি বলা হবে? অ্যান্সারটা হবে 1700 সাল। 1690 সালে হচ্ছে তোমার কারখানাটা স্থাপন করা হয়েছিল, সুতানজিতে কারখানাটা স্থাপন করা হয়েছিল, সেইটাই 1700 সালে ফোর্ট উইলিয়ামে পরিণত করা হয়েছিল। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে দেখো 1700 সালে আর কি হয়েছিল। এই তিনটে প্রধান শহর গড়ে ওঠে। কি কি? একটা বম্বে, একটা কলকাতা, আর একটা মাদ্রাস। এই তিনটে ব্রিটিশদের তিনটি প্রধান শহর গড়ে ওঠে, যার রাজধানী ছিল কিন্তু কলকাতা। তাহলে 1700 সালে কি হয়ে গেল আর কি বললাম? প্রথম কাজ হয়ে গেল 1700 সালে আমাদের যেটা সুতানটিতে যে কারখানাটা স্থাপন করা হয়েছিল, সুতানটিতে যে কারখানা স্থাপন করা হয়েছিল সেইটাই কিন্তু ফোর্ট উইলিয়ামে পরিণত হয়ে গেল। এবং 1700 সালে তিনটে প্রধান শহর গড়ে ওঠে। একটা হচ্ছে ক্যালকাটা, একটা হচ্ছে বম্বে, আর একটা হচ্ছে ম্যাড্রাস। ক্যালকাটা, বম্বে, মাদ্রাজ, এই তিনটে প্রধান শহর গড়ে ওঠে কবে? 1700 সালে। এবং এর রাজধানী কোথায় ছিল? ক্যালকাটা, বম্বে, মাদ্রাজ, এই তিনটে রাজধানী কোথায় ছিল? ঠিক আছে। পরেরটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1717 সালে ফারুকশিয়ারের ফরমান দ্বারা সুতানটি গোবিন্দপুর এবং কলকাতা প্রদান করা হয় হ্যামিল্টনকে। তাহলে কবে ফারুকশিয়ারের ফরম্যানটা হয়? খুব ইম্পর্টেন্ট। ফারুকশিয়ারের ফরম্যানটা কবে হয়? 1717 সালে। কি করা হয়? সুতানটি গোবিন্দপুর কলকাতা। আচ্ছা, সুতানটি গোবিন্দপুর কলকাতাটাকে কবে ব্রিটিশরা অধিগ্রহণ করে বলো? সুতানটি গোবিন্দপুর, না, সুতানটি গোবিন্দপুর কলকাতাটা তো 1698 সালে হয়। 1698 সালে অধিগ্রহণ করা হয় না? বললাম যে 1690 সালে হচ্ছে প্রথম কথা সুতানটিতে কারখানা পতন করা হলো। 1698 সালে কি হলো? সুতানটি গোবিন্দপুর কলকাতা তিনটিকে অধিগ্রহণ করা হলো। হ্যাঁ, তাই তো? হয়ে যাচ্ছে তো? আচ্ছা, 1717 সালে ফারুকশিয়ারের ফরমান দ্বারা সুতানটি গোবিন্দপুর কলকাতা প্রদান করা হয় হ্যামিল্টনকে। এইটাই হচ্ছে কোম্পানির ম্যাগনা কাটা নামে পরিচিত। তাহলে ফারুকশিয়ারের ফরম্যানটাকে আমরা আর একটা কথা কি বলবো? ম্যাগনা কাটা। খুব ইম্পর্টেন্ট। এই ম্যাগনা কাটাটা কাকে প্রদান করা হয়? হ্যামিল্টনকে প্রদান করা। দেখো তিনটে কোশ্চেন এখান থেকে কভার হয়ে গেল। প্রথম কথা, কবে কবে হচ্ছে তোমার ফরম্যানটা স্থাপন করা হয়? 1717 সালে, 1 নম্বর কোশ্চেন। এই ফারুকশিয়ারের ফরম্যানটাকে কি বলা হয়? ফারুকশিয়ারের ফরম্যানটাকে ম্যাগনা কাটা বলা হয়। ফারুকশিয়ারের ফরম্যানটা কাকে প্রদান করা হয়? হ্যামিল্টনকে প্রদান করা হয়। তিনটে কোশ্চেন কভার হয়ে গেল। আর এই ফারুকশিয়ার কে ছিল? একজন মুঘল শাসক ছিল। কে ছিল? মুঘল শাসক ছিল। হলো? বুঝতে পেরেছ? সবার কাছে ক্লিয়ার হচ্ছে তো? ঠিক আছে, ওকে। 1708 সালে কোম্পানি সংযুক্ত রূপে আত্মপ্রকাশ হয় ইউনাইটেড কোম্পানি অফ মার্চেন্ট ইংলিশ ট্রেডিং টু ইস্ট ইন্ডিয়া, যার অস্তিত্বটা ছিল কি 1858 সাল। এবার এইখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আমি একটু বলতে চলেছি। দেখো, আমাদের মহাবিদ্রোহটা কবে হয়েছিল বলো তো? মহাবিদ্রোহটা সবাই জানে মহাবিদ্রোহটা হয়েছিল। হ্যাঁ, সবাই মহাবিদ্রোহটা জানে 1857 সালে। কিন্তু বাবু, আমি কি বলেছিলাম প্রথমেই তোমাদের অনেকবার পড়িয়েছি যে প্রথম দেখো আমাদের কি ছিল? বেঙ্গলের গভর্নর জেনারেল। সেকেন্ড বার কি হলো? হ্যাঁ, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলো, তাই না? তারপরে এই 1857 সালে এই গভর্নর জেনারেলটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে গেল বাবু? ভাইস রয় হয়ে গেল না? হ্যাঁ, তাহলে প্রথম ভাইস রয় ছিল লর্ড ক্যানিং। এই 1858 সালে একটা ঘোষণা হয়েছিল, ঘোষণাটার নাম মনে রাখবে মহারানীর ঘোষণাপত্র।
কি ছিল? মহারানী ঘোষণাপত্র। মহারানী ঘোষণাপত্রে কি বলা হলো? না, মহারানী ঘোষণাপত্রে এটা বলা হলো যে যে এখন থেকে আর কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল করবে না। এখন থেকে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল করবে না। এখন থেকে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দায়ভারটা ব্রিটিশ সরকারের হাতে চলে আসবে। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল করে অনেক কিছু মানে মানে দেশটাকে সামলাতে পারছে না, লোকে বিদ্রোহ করছে, ঝামেলা করছে, তো সেই জন্য আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল করবে না সেইটা। তাহলে এই যে দ্য ইউনাইটেড কোম্পানি অফ মার্চেন্টস অফ ইংলিশ ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিয়া, যার নাম অস্তিত্ব ছিল কত সাল অব্দি? 1858 সাল অব্দি। খুব ইম্পর্টেন্ট। মহারানী যখন ঘোষণাপত্র হলো এই 1858 সালে, এইখানে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যভার শেষ হয়ে গেল। বুঝতে পেরেছো? ওকে, কার একটু আনমিউট করা আছে, একটু মিউট করো না। মিউট করে দাও। আচ্ছা, এরপরে দেখো এইখানে আর একটা জিনিস দেখো। প্রথম কথা কি হলো? 1717 সাল। 1717 সালে কি বললাম? ফারুকশিয়ারের ফরম্যান। কি বললাম? ম্যাগনা কাটা। ফারুকশিয়ারের ফরম্যানটাকে কি বললাম? কার থেকে নেওয়া হলো? হ্যামিল্টন। দেখো আমি এই যে এতবার করে তোমাদের পড়ানোর একটাই উদ্দেশ্য, যে এইগুলো যেন তোমাদের পুরোপুরি মাথায় ঢুকে যায়। ফারুকশিয়ারের ফরম্যান কবে? 1717 সালে। সেই ম্যাগনা কাটাকে কোনটাকে বলা হয়? ফারুকশিয়ারের ফরম্যানটাকে। 1717 সালে সুতানটি গোবিন্দপুর কলকাতাকে কাকে দেওয়া হয়েছিল? হ্যামিল্টনকে দেওয়া হয়েছিল। এবং 1698 সালে কি করা হয়েছিল? না, আমাদের এই সুতানটি গোবিন্দপুর কলকাতা তিনটেকে অধিগ্রহণ করা হয়। তো তার একটা বছর, এক বছর মানে এখান থেকে এক বছর, এখান থেকে এক বছর, তাহলে কি হলো? 1616 সালে। 1616 সালে কি কাদের আক্রমণ ঘটে? ডেনদের ভারতে আক্রমণ ঘটে। 1620 সালে তারা তামিলনাড়ুর, 1676 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে, তাহলে কোথায় করে? 1620 সালে তারা তামিলনাড়ুর ত্রাঙ্কুবার, আর একটা 1676 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। তাহলে ডেনদের প্রধান কার্যালয়টা পশ্চিমবঙ্গের কোথায় বটে? শ্রীরামপুরে। হ্যাঁ, শ্রীরামপুর আমরা জানি। আর 1756 সালে নিকোবর দ্বীপপুঞ্জে তাদের ঘাঁটি করে। এইবার 1616 সালে একটা, এইটা খুব ইম্পর্টেন্ট, যে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়? ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়? 1616 সালে। মনে রাখ, কোনো অসুবিধা নেই। একটা হলো কি হলো? একটা কি হয়ে গেল? 1717। এখান থেকে এক বছর এক বছর লেস করো, তাহলে 1616 সালে কি হয়? ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর ড্যানিশ ইস্ট ইন্ডিয়া যে কোম্পানি হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের কোথায় স্থাপন করেছিল এর ঘাঁটিটা? শ্রীরামপুরে। সেটা কবে? সেটা যদিও 1616-তে নয়, সেটা হচ্ছে 1676 সালে। হয়েছে? হয়েছে? আর 1620 সালে ত্রাঙ্কুবারে হচ্ছে ফোর্ট জোন্সবার্গ স্থাপন করে। আচ্ছা, আমাকে এবার এক্ষুনি বলো তো, যে আমাদের ফোর্ট উইলিয়ামটা কবে স্থাপন করা হয়? ফোর্ট উইলিয়ামটা কবে স্থাপন করা হয়? ইয়েস, 1700 সালে। 1700 সালে কোন ফ্যাক্টরিটাকে ফোর্ট উইলিয়াম স্থাপন করা হয়? কোন ফ্যাক্টরিটাকে ফোর্ট উইলিয়াম হিসাবে স্থাপন করা হয়? সুতানটিতে। ইয়াস, 1690 সালে জব চার্নক সুতানটিতে যে ফ্যাক্টরিটা স্থাপন করেছিল, সেইটাই 1700 সালে কি হয়েছিল? একটা মানে ফোর্ট উইলিয়ামটা স্থাপন করেছিল। নেক্সট, মিউট করে দাও, মিউট করে দাও, মিউট করে দাও, মিউট প্লিজ। যখন বলবে তখন আনমিউট করবে, কিন্তু বাকিটা সময় মিউট করে দাও। আচ্ছা, কিন্তু ভারতে নিজের প্রতিপত্তি স্থাপনে ব্যর্থ হয় তারা, কিন্তু ভারতের ড্যানিশরা খুব একটা কিন্তু প্রতিপত্তি, তবুও আমাদের পর্তুগিজরা প্রতিপত্তি স্থাপন করেছিল। 1845 সালে তারা সমস্ত ব্রিটিশদের কিছু বিক্রয় করে দেয় তারাই। এরপরে যেটা রয়েছে ফরাসি, ফ্রেঞ্চ, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো, চতুর্দশ লুইয়ের শাসনকালে কোলবার্টের উদ্যোগে 1664 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাহলে একটা কি বললাম? ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে স্থাপিত হয়? 1616 সালে। আর ওই বছরই যে 1664 সালে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করা হয়। 1668 সালে ফ্রাঙ্কোইস ক্যারোনের উদ্যোগে সুরাটে তাদের প্রথম কারখানা হয়। 1668 সালে কোথায়? তাহলে সুরাট। আচ্ছা, আর একটা কথা বলো তো, ইংরেজদের প্রথম কারখানাটা কোথায় স্থাপন করা হয়েছিল? ইংরেজদের প্রথম কারখানা একদম সুরাটেই স্থাপন করা হয়েছিল। সুরাটেই স্থাপন করা হয়েছিল। এবং 1668 সালে কি হয়েছিল? এখানেও এই ফ্রেঞ্চদেরও কিন্তু সুরাটে প্রথম কারখানাটা হয়। আর দ্বিতীয় দেখেছো তাহলে ইংরেজদের সাথে এটা কতটা কতটা পড়ছে। প্রথম কথা আমি একদম প্রথমেই বলেছিলাম যে 1608 সালে উইলিয়াম হকিন্স এসেছিল।
1613 সালে কি হয়েছিল না হকিন্সকে তোমার কিছুটা করে দেয়, 400টি মনসপ্তাহ প্রদান করা হয়। 1613 সালের পরে হচ্ছে 1613 সালে ওরা প্রথম যে কারখানাটা যেটা স্থাপন করে সেটা হচ্ছে তোমার সুরাটে। তারপরে হচ্ছে তোমার 1615 সালে হচ্ছে 1615 সালে কি হয়েছিল, স্যার টমাস র এসেছিল। তারপরে মছলিপত্তমে হচ্ছে কারখানা স্থাপন করা হয়। তাহলে প্রথম হচ্ছে সুরাটে হয়, তারপরে হচ্ছে মছলিপত্তমে হয়। এটা 1668 থেকে 1669, আর ওটা হচ্ছে তোমার কি রয়েছে তো বাবু 1613 থেকে আর 1615। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এটা 1668 আর 1669, একটা হচ্ছে প্রথম সুরাটে, তারপর মছলিপত্তম। অতঃপর পন্ডিচেরি ফরাসিদের মূল ঘাঁটিতে পরিণত হয় এবং পরবর্তীকালে চন্দননগরে একটা ফ্যাক্টরি গড়ে ওঠে। কোথায় ফ্যাক্টরিটা গড়ে ওঠে? চন্দননগরে। আমাদের এখানে একটা চন্দননগরে ফ্যাক্টরি। একটু ইয়ে করো, মিউট করো, মিউট করো, মিউট করো, মিউট করো। ফরাসিরা 1739 সালে দেখো মালাবার, তারপর ইয়ানাম অন্ধ্রপ্রদেশ এবং অধিগ্রহণ করে। তারপরে 1742 সালে ডুপ্লে পন্ডিচেরির গভর্নর পদে আসীন হয়। তাহলে পন্ডিচেরির গভর্নর পদে কি আসীন হয়? 1742 সালে ডুপ্লে। ডুপ্লে কিন্তু 1742 সালে পন্ডিচেরি গভর্নর পদে আসীন। অতঃপর ফরাসি বাণিজ্য ধীরে ধীরে আগ্রাসী সাম্রাজ্য। তাহলে এটাও কিন্তু ব্রিটিশদের মতো, এরাও হচ্ছে প্রথম হচ্ছে সুরাটে কারখানা স্থাপন করেছিল ফরাসিরা। তারপরে 1669 সালে মছলিপত্তম নামে কারখানা স্থাপন করেছিল। তারপরে 1742 সালে পন্ডিচেরি গভর্নর পদে আসীন হয় ডুপ্লে। হয়েছে? ভালো লাগছে তো সবার? ক্লাসটা ভালো লাগছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমি এটা তোমাদের এক্ষুনি বললাম যে প্রথম কথা কি রয়েছে, মুঘল সম্রাট ফারুকশিয়ারের যেটা রয়েছে, ফারুকশিয়ারের কাছ থেকে যে ফরম্যানটা লাভ করেছিল 1717 সালে, 1717 সালে ফরম্যানটা লাভ করেছিল, যেটাকে আমরা কি বলতে পারি, ম্যাগনা কার্টা বলতে পারি। এবং যেটা হচ্ছে হ্যামিল্টনকে বলা হয়েছিল, হ্যামিল্টনকে যেটা দিয়েছিল, যেখানে কলকাতা সুলতানজিয়ার রয়েছে। এখন মুঘল সম্রাট ফারুকশিয়ার মুর্শিদ কুলি খানকে বাংলা এবং ওড়িশার গভর্নর পদ প্রদান করেন। আস্তে একটুখানি মিউট করো না বাবু, একটু মিউট করো না, একটু মিউট করো, অসুবিধা হচ্ছে সবার। মুঘল সম্রাট ফারুকশিয়ার মুর্শিদ কুলি খানকে বাংলা 1717 এবং ওড়িশার 1719 গভর্নরের পদ প্রদান করা। তাহলে মুঘল সম্রাট ফারুকশিয়ার কি করে? মুঘল সম্রাট ছিল একজন ফারুকশিয়ার, মুর্শিদ কুলি খানকে, কে নামটা কি, মুর্শিদ কুলি খান, একে 1717 সালে এবং 1719 সালে ওড়িশার গভর্নর। তাহলে এইবারই কিন্তু শুরু হচ্ছে মুর্শিদ কুলি খাঁয়ের অধ্যায়। ঠিক আছে, এইখান থেকেই যে মুর্শিদ কুলি খাঁ, এইখান থেকেই তোমার শুরু হচ্ছে পলাশির যুদ্ধ, আলীবর্দী খাঁ, এইখান থেকেই কিন্তু শুরু হচ্ছে। তাহলে এটা কবে হয়েছিল? 1717 সালে। 1717 সালে ওকে বাংলা রেকর্ড করা হয় মুর্শিদ কুলি খাঁকে, প্লাস ওড়িশা দেওয়া হয়। তিনি বাংলার রাজধানী, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তিনি বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করেন। প্রচুর বার পরীক্ষা এসছে এটা। কে, কোন মুঘল সম্রাট বাংলার ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করে? এটাকে কিভাবে মনে রাখবে? যেহেতু মুর্শিদাবাদ আছে, তাহলে এখান থেকে মুর্শিদ কুলি খাঁটা মনে রাখবে। কে বাংলার ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করে? সেটা হচ্ছে কি রয়েছে, মুর্শিদ কুলি খান। এবারে বলো, আমাদের একটা কথা হয়েছিল আগে, তো বলো তো যে কবে আমাদের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়? সালটা বলে ফেলো, সবাই জানো, বলে ফেলো। 1911। 1911 সালে যখন কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়, সেই সময় কে ছিল আমাদের বড়লাট? না, লর্ড লর্ড হার্ডিং ছিল। লর্ড হার্ডিং ছিল যে সময়টা কি করা হয়, কলকাতা থেকে আমাদের দিল্লিতে রাজধানীটা স্থানান্তর করা হয়। ঠিক আছে, লর্ড হার্ডিং, হ্যাঁ, কলকাতা থেকে দিল্লিতে যখন রাজধানীটা স্থানান্তর করা হয়, লর্ড হার্ডিং। আচ্ছা, পর্তুগিজদের রাজধানী এক্ষুনি বললাম, বলো তো পর্তুগিজদের রাজধানী, পর্তুগিজদের হ্যাঁ, যখন হচ্ছে সরি, কালিকট থেকে যখন গোয়াতে স্থানান্তর করা হয়, তখন কোন কে গভর্নর ছিল? না না, গভর্নর বলতে তো পর্তুগিজের গভর্নর, জাহাঙ্গীর তো শাসক হয়ে গেল একটা। শাসক তখন পর্তুগিজের গভর্নর ছিল নিনো ডি কুনাহা। নিনো ডি কুনাহা
যখন কালিকট থেকে যখন ওটাকে রাজধানীটাকে গোয়াতে স্থানান্তর করা হলো, তখন কে ছিল? নিনোডিকো নাহা ছিল। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, এবারে কি হচ্ছে, সুজা একটু মিউট করো, আচ্ছা, সুজাউদ্দিন দেখো, তাহলে আমি কি বললাম, প্রথম কথা হচ্ছে বাংলার গভর্নর কে ছিল 1717 সালে? 1717 সালে হচ্ছে মুর্শিদ কুলি খাঁ ছিল। ঠিক আছে, 1717 সালে মুর্শিদ কুলি খাঁ তিনি কি করেছিলেন না, ঢাকা থেকে হচ্ছে মুর্শিদাবাদের রাজধানীটা স্থানান্তর করেছিল। আর একটা দেখো সুজাউদ্দিন, কবে এটা? 1727, মানে 1717 এর 10 বছর পরে। কত হলো? 1727। তিনি ছিলেন, সুজাউদ্দিন ছিল মুর্শিদ কুলি খাঁয়ের জামাতা। তারা সুজাউদ্দিন কে ছিল? মুর্শিদ কুলি খাঁয়ের জামাতা। তাকে 1733 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলা বিহারের গভর্নর পদ প্রদান করেছিল। তাহলে এরপরে তাহলে মুর্শিদ কুলি সুজাউদ্দিন কবে ছিল? 1727 থেকে 1739। হ্যাঁ, 1717 থেকে মুর্শিদ কুলি খাঁয়ের পরে কে এসেছিল তাহলে? সুজাউদ্দিন। এইটুকু শুধু মনে রাখবে, সুজাউদ্দিন কে ছিল? এই জামাতারা ছিল। তারপর কি হচ্ছে, সরফরাজ খাঁ, সুজাউদ্দিনের পুত্র, এবং তাকে হত্যা করা হয়েছিল তৎকালীন বিহারের ডেপুটি গভর্নর আলীবর্দী খাঁ। এরপরে সরফরাজ খাঁ ছিল সুজাউদ্দিনের পর। স্বাভাবিকভাবে একমাত্র জামাতা সিংহাসনে বসেছে, যেহেতু মুর্শিদ কুলি খাঁয়ের কোনো পুত্র ছিল না। তাহলে মুর্শিদ কুলি খাঁয়ের পরে কে বসলো? সুজাউদ্দিন বসলো। সুজাউদ্দিনটা মোটামুটি 1739 সাল অব্দি ছিল। এবারে 1739 সাল থেকে, একদম সাল তোমাদের আর অসুবিধা হবে না, 1717 সালে তোমার মুর্শিদ কুলি খাঁ, তার 10 বছর পরে 1727 থেকে তোমার 1739 সালে কে ছিল? তোমার হচ্ছে সুজাউদ্দিন। আর 1739 সাল থেকে কে ছিল? সরফরাজ খাঁ। কে ছিল? এই সুজাউদ্দিনের পুত্র। এখন সরফরাজ খাঁ ছিল সুজাউদ্দিনের পুত্র, তাকে হত্যা করেছিলেন তৎকালীন বিহারের ডেপুটি গভর্নর আলীবর্দী খাঁ। তাহলে আলীবর্দী খাঁ অ্যাকচুয়ালি কোথা থেকে এলো? বিহারের ডেপুটি গভর্নর। ঠিক আছে, তাকে হত্যা করেছিল, সরফরাজ খাঁকে হত্যা করেছিল কে? আলীবর্দী খাঁ। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, এবার আলীবর্দী খাঁ মোহাম্মদ শাহ রাঙ্গিলাকে 2 কোটি টাকা ঘুষ দেন এবং বাংলায় নিজের ক্ষমতা জবরদখল করতে ফরমান গ্রহণের মাধ্যমে আইন শৃঙ্খলা করেন। ঠিক আছে, তিনি ইংরেজ ও ফরাসিদের ফ্যাক্টরিগুলোকে কলকাতা চন্দ্র অধিকতর শক্তিশালী, এটা অতটা ইম্পর্টেন্ট কিছু নয়। তাহলে আলীবর্দী খাঁ কবে বসেছিল? 1700। তাহলে বুঝতে পারছো বাংলার অবস্থা, বুঝতে পারছো? প্রথম কি ছিল? মুর্শিদ কুলি খাঁ। তারপরে কি ছিল হচ্ছে তোমার হচ্ছে সুজাউদ্দিন। হ্যাঁ, প্রথম কথা ছিল মুর্শিদ কুলি খাঁ, তারপরে কি ছিল তোমার? সুজাউদ্দিন। তারপরে সুজাউদ্দিনের যে পুত্র ছিল সরফরাজ খাঁ, সরফরাজ খাঁকে হত্যা করে আলীবর্দী খাঁ সিংহাসনে বসে। হয়েছে? এখন আলীবর্দী খাঁয়ের পর এরপরেই হচ্ছে তার নাতি সিরাজউদ্দৌলা সিংহাসনে বসে। ওকে, আচ্ছা, 1717 সালে যে ফরম্যানটা হয়েছিল সেটাকে আমি কি বলেছিলাম? ম্যাগনা কাটা। এখানে ফরম্যান অনুযায়ী কোম্পানি বিনা ট্যাক্স প্রদান করে তাদের মালপত্র আমদানি রপ্তানি করতে পারত। এই অধিকার থেকে বলা হতো কি? দস্তক। এখন তাহলে কি হচ্ছে, দেখো দেখো, তাহলে 1717 সালে আমি যেটা বলছি ম্যাগনা কাটা, 1717 সালে কি বললাম? ম্যাগনা কাটা। এই ম্যাগনা কাটাটাকে আমরা আর একটা কথা কি বলতে পারি? কি? দস্তকও বলতে পারি। দস্তক ব্যাপারটা কি রয়েছে, যে তুমি উইদাউট ট্যাক্সে, তোমার কোনো ট্যাক্স লাগবে না, ট্যাক্স ছাড়াই তুমি কিন্তু এখানে ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে পারো। ইম্পোর্ট বা এক্সপোর্ট করার জন্য তোমার কিন্তু কোনো ট্যাক্স লাগবে না, সেটাই ছিল দস্তক। হ্যাঁ, তাহলে কোম্পানির কর্মচারীরা এই দস্তকের অপব্যবহার করতো, কিন্তু সমস্যাটা কি হলো? এই দস্তকের অপব্যবহার কোম্পানি নিজে, দেখো তোমাকে সুবিধাটা দেওয়া, কোম্পানিকে সুবিধাটা দেওয়া হচ্ছে। এখন তুমি যদি সেই সুবিধা নিতে শুরু করো তাহলে তো হয়ে গেল, তোমাকে সেই সুযোগ সুবিধাটা দেওয়ার জন্য দেওয়া হয়নি, তোমাকে একমাত্র কোম্পানির জন্যই দেওয়া হয়েছে, কিন্তু তুমি সেই কি করছো? সুযোগ সুবিধাটা নিজেও কাজে লাগাচ্ছ। এটাই ব্যাপার। ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট দেখো, এবারে আগের বারে এটা তোমাদের বলেছিলাম যে কি হয়েছিল, 20শে জুন 1756 সালে কাসিম বাজারে ইংরেজ ফ্যাক্টরি বাজেয়াপ্ত করেছিলেন ফোর্ট উইলিয়াম বসতা শিকার, কিন্তু রবার্ট ক্লাইভ কলকাতা পুনরুদ্ধার করতে পেরেছিল। তাহলে এই অন্ধকূপ হত্যাটা কবে হয়েছিল? 1756 সাল। এই অন্ধকূপ হত্যাটা সম্বন্ধে বলেছিলাম তোমাদের যে যখন সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেছিল,
তখন সিরাজউদ্দৌলাকে ব্রিটিশরা সামান্যতম সম্মানটুকু করে। ব্রিটিশরা যে তাকে একটা উপঢৌকন পাঠানো, একটা সম্রাটকে এলে কিছু ভেট দিতে হয়, সেটা কিন্তু ব্রিটিশরা কোনোদিনও করেনি। উপরন্তু তারপরে তারা মানে নবাবের পারমিশন ছাড়াই তারা কাশিম বাজারে নিজেদের দুর্গ তৈরি করতে আরম্ভ করলো, ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করতে আরম্ভ করলো। তখন প্রথম কথা সিরাজউদ্দৌলা কি করলো, ফোর্ট উইলিয়াম দুর্গটাকে অ্যাটাক করলো। অ্যাটাক করার পর তারপরে যে কাশিম বাজারে ওদের যে ফ্যাক্টরিটা রয়েছে সেই ফ্যাক্টরিটাকে অ্যাটাক করলো। কাশিম বাজারে যখন ফ্যাক্টরিটা অ্যাটাক করলো ছিল সেখানে প্রচুর কিন্তু লোক ছিল। সেই কাশিম বাজারের ফ্যাক্টরিটা অ্যাটাক করে নিয়ে তারা সিরাজউদ্দৌলা কি করলো, একটা এত ফুট বাই এত ফুট 184 পরে 42 ফুট না গাছ কত আছে সেই কাশিম বাজার একটা মানে একটা কুঠিতে তাদেরকে আক্রমণ করলো। সেইটাই হচ্ছে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। হুম। তাহলে অন্ধকূপ হত্যাটা যদি বলা হয় কবে হয়েছিল, 1756। আর 1757 সালের 9 ফেব্রুয়ারি, এবারে যেটা ফুলে সাইতেও দিয়েছিল, আলীনগরের সন্ধি কবে হয়েছিল? আলীনগরের সন্ধিটা কবে হয়েছিল? 1757 সালের 9 ফেব্রুয়ারি। অন্ধকূপ হত্যাটা কবে হয়েছিল? 1756 সালে। আর 1757 সালে কি হয়েছিল? আলীনগরের সন্ধি। আলীনগরের সন্ধিটা কাদের মধ্যে হয়েছিল? সিরাজউদ্দৌলা আর একটা হচ্ছে ইংরেজদের মধ্যে। তারপরে 23 জুন 1757 সালে পলাশী যুদ্ধ হয়েছিল। সেখানে তো বললাম একটা মীর জাফর ষড়যন্ত্র শিকার হয়েছিল। সেখানে কিন্তু সিরাজউদ্দৌলা তারপরে ঠিক আছে। আচ্ছা, এইটা একটা ইম্পর্টেন্ট যে একটা মনে রাখবে যে 1756 সাল এখানে তার আগে এটা বলে নি। 1756 সালে যে জুন মাসে মুঘলদের যে তারা আটক করেছে, কতজন ইংরেজকে বন্দী করা হয়েছিল? 146 জন। টোটাল কতজন ইংরেজকে বন্দী করা হয়েছিল? 146 জন ইংরেজকে বন্দী করা হয়েছিল। অনেক সময় ফিগারটাও দিয়ে দেয়, ওই জন্য আমি একটা কিন্তু দাগ দিয়ে রাখলাম যে 1756 সালে জুন মাসে যে বন্দিটা করা হয়েছিল সেটা কবে না 146 জন। আর একটা বললাম যে তোমাদের আলীনগরের সন্ধিটা বললাম না, আলীনগরের সন্ধিটা, সেখানে এই যে আলীনগরটার অ্যাকচুয়ালি আলীনগরটা কার নাম ছিল? আলীনগরটার নাম কোনটা ছিল জানো কি? আলীনগরের নাম কোনটা ছিল? আলীনগর কোনটাকে বলা হতো তো বলতে পারবে? আলীনগর কোনটাকে বলা হতো বলতে পারবে? বলো তো। ইয়াস, কলকাতা কি হচ্ছে আলীনগর বলা হতো, কলকাতা কি আলীনগর বলা হতো। এবং যখন সিরাজ হচ্ছে সেই জায়গাটাকে অ্যাটাক করলো, কলকাতাটাকে যখন অ্যাটাক করলো, তখন কলকাতাকে কি হয়েছিল, দুজনকে এটা দিয়ে দেয়, একটা হচ্ছে মোহনলাল আর একটা হচ্ছে মীর মদন সিরাজউদ্দৌলাকে সমর্থন করেছিল। ঠিক আছে। হ্যাঁ, এরপরে তোমার চলে আসছে মীর জাফর। তাহলে 1757 হয়ে গেল। 1757 সালের পর বাংলা, বিহার, উড়িষ্যাতে বাণিজ্য করবার একচেটিয়া অধিকারটা লাভ করে। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো, এবারে আমাকে একটা কথা কথা বলো, কবে তিনটে শহর প্রধান হয়ে ওঠে? কলকাতা, কলকাতা, বম্বে আর ম্যাড্রাস, এই তিনটে শহর কবে প্রধান হয়ে ওঠে ইংরেজদের কাছে? কিন্তু কলকাতা, বম্বে, ম্যাড্রাস তিনটে শহর হলো, মেন রাজধানী কিন্তু ছিল কলকাতা। কবে সেটা হয়ে ওঠে বলো তো? ইয়ারটা বলো তো। হ্যাঁ, 1700 সালে। 1700 সালে কি হয়েছিল, ক্যালকাটা, বম্বে, ম্যাড্রাস এই তিনটে শহর প্রধান হয়ে উঠলেও মেন রাজধানী কিন্তু ছিল কোথায়? কলকাতাতে। ঠিক আছে। ঠিক সেই রকম ভাবে এখানে যেমন তিনটে জায়গার নাম দিয়েছে যে কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যাতে বাণিজ্য করবার একচেটিয়া অধিকার লাভ করে। হুম, হয়েছে। তাহলে বাংলা, বিহার, উড়িষ্যার উপর একচেটিয়া অধিকারটা কবে লাভ করে? যখন পলাশী যুদ্ধের পরে। হ্যাঁ, এখানে আর একটা জিনিস দেয়নি, এখানে আর একটা জিনিস দেয়নি, সেটাকে আমি বলে দিই। এখানে একটা যুদ্ধ হয়েছিল, আগে আমি বলেছিলাম। সেটা কি রয়েছে? 1759-এ। 1759-এ কি যুদ্ধ হয়েছিল? বিদেরার যুদ্ধ হয়েছিল। বিদেরার যুদ্ধ হয়েছিল। বিদেরার যুদ্ধটা কি হয়েছিল? এই মির্জাফরের সাথে হয়েছিল। মির্জাফর ওলন্দাজ ছিল, মির্জাফর ছিল ওলন্দাজ ছিল, তার সঙ্গে ব্রিটিশদের বাহিনী ছিল। এই তিনটে বাহিনী মিলে একসাথে যেটা যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে কি বিদেরার যুদ্ধ। কবে হয়েছিল বিদেরার যুদ্ধটা বাবু? 1759 সালে। ঠিক আছে। হয়েছে। আর একটা হচ্ছে 1760 সালে কি হয়েছিল, একটুখানি মিউট করো না। মিউট করো, মিউট করো।
1760 সালে আরেকটা যুদ্ধ হয়েছিল। 1760 সালে যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে কি বন্দিবাসের যুদ্ধ। ঠিক আছে। আচ্ছা, মীর কাসিমটা কি হয়? মীর কাসিমটা দেখো বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রাম সমর্পণ করেন। তিনি তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গের। তাহলে দেখো একজন কি করলো, ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করলো, সেটাকে ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী কে স্থানান্তর করলো? ইয়েস, একদম ভেরি গুড। 1717 সালে যখন মুর্শিদাবাদ মানে ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করলো মুর্শিদ কুলি খান। আবার কি হলো না, যখন মীর কাসিম বসে 1760 সালে মানে বন্দিবাসের যুদ্ধের সময়টাই, সেই সময় আবার কি করলো, আবার মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরের রাজধানীটা স্থানান্তর করলো। হুম। আচ্ছা, এই যে আমি তোমাদের একটা কথা বলছি, যে সিরাজউদ্দৌলার যে ছিল আলীবর্দী খান, এই আলীবর্দী খান কোথাকার লোক ছিল? আলীবর্দী খান কোথাকার লোক ছিল? ইয়াস, বিহারের ডেপুটি গভর্নর। বিহারের ডেপুটি গভর্নর ছিল হচ্ছে আলীবর্দী খান। ঠিক আছে। আর একটা কি হলো, এই যে 1764 সালে একটা যুদ্ধ হয়, 1764 সালে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধটার নাম কি? বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধটা কাদের সাথে হয়? কাদের সাথে হয়? মীর কাসিম, সুজাউদ্দৌলা, আর একটা হচ্ছে শাহওয়ালা। এই তিনটেকে নিয়ে একটা জোট হয়, সেটাকে বলা হয় বক্সারের যুদ্ধ। তাহলে বক্সারের যুদ্ধটা কবে হয়েছিল? 1760। দেখো দুটো সাল খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 1764, তিনটে তিনটে সাল তোমাকে বলে দিই, শোনো। একটা হচ্ছে 1761, 1764, 1765। আমি জানি না এটাতে দিয়েছি কিনা। হ্যাঁ, এটা দিয়েছে। আচ্ছা, এটা দিয়েছে, কিন্তু এখানে একটা জিনিস দেয়নি, সেটা হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধ। মিউট করো, মিউট করো প্লিজ, মিউট করো প্লিজ, প্লিজ মিউট করো, মিউট করো গো। মোহন জানা, মিউট করো একটু। মোহন জানা, মিউট করো। মিউট না করলে অসুবিধা হয় না বাবু, ক্লাসে একটুখানি বোঝার চেষ্টা করো। আচ্ছা, 1761-এ কি হয়েছিল? তৃতীয় পানিপথের যুদ্ধ। কি হয়েছিল? তৃতীয় পানিপথের যুদ্ধ। এটা কাদের মধ্যে হয়েছিল? মীর কাসিম ছিল, তার সঙ্গে সুজাউদ্দৌলা ছিল। মীর কাসিম ছিল, সুজাউদ্দৌলা ছিল, আর একটা হচ্ছে তোমার কি ছিল, শাহ আলম ছিল। এদের সাথেই হয়েছিল। আর এদের সাথেই হয়েছিল 1764-এ বক্সারের যুদ্ধ। ঠিক আছে। এবং যুদ্ধের সময় কি ছিল, মির্জাফরই বাংলার গভর্নর ছিল। ওকে। তাহলে দুটো সাল খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 1761, 1764। ঠিক আছে। এরপরে যেটা হয়, যে এরপরে যেটা হয় সেটা হচ্ছে কি, যে 1765, 1765, 1765-এ কি হয় না, বিহার উড়িষ্যার উপর কি হয়েছিল, দেওয়ানি লাভ। বাংলা, বিহার, উড়িষ্যার উপর দেওয়ানি লাভ। এবং এই সময় কি হয়েছিল, এটা দ্বৈত শাসন ব্যবস্থা। ঠিক আছে। দ্বৈত, সেই সময়টা কে ছিল, নিজামউদ্দৌলা। নিজামউদ্দৌলা ছিল তখন সিংহাসনে ছিল। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা বলে, এটাকে লাস্ট আর একটা বলে এটাকে শেষ করে দিই। সেটা হচ্ছে কি, যে কবে এলাহাবাদের সন্ধিটা হয়েছিল? এলাহাবাদের সন্ধিটাও কিন্তু ওই 1765-এ হয়েছিল। যেটা কি হয়েছিল, ক্লাইভ দুটি পৃথক এলাহাবাদের সন্ধি স্থাপন করে কাদের সাথে, সুজাউদ্দৌলা আর শাহ আলমের সাথে। ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি দ্বৈত শাসন ব্যবস্থাটা কত অবধি ছিল এটাকে আমি বলে দিই। দ্বৈত শাসন ব্যবস্থাটা ছিল হচ্ছে 1765 থেকে 1772, 1772 অবধি। যে সময়টা তোমাদের ছিল ওয়ারেন হেস্টিংস ছিল, এই ওয়ারেন হেস্টিংস অবধি হচ্ছে বাংলা দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে। এই অবধি থাকলো। ঠিক আছে। এই পিডিএফটা গ্রুপে দিয়ে দেওয়া হবে।
যতটা অবধি পড়া হয়েছে তারপর থেকে আমরা নেক্সট দিন থেকে ক্লাস আবার শুরু করব, ঠিক আছে? নেক্সট দিন থেকে এলাহাবাদের সন্ধির ব্যাপার থেকে আমরা আস্তে আস্তে শুরু করবো। তা ক্লাস কীরকম লাগলো সবার?